আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিউজ আয়োজন কথোপকথনে। গতকালকে 4 তারিখ ছিল। 4 তারিখ আমরা সন্ধ্যের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও টেলিফোনে প্রায় 16 মিনিট কথা হয়। 16 মিনিট কথা বলার পর মার্কো রুবিও শেখ হাসিনাকে জানিয়েছেন যে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং পরবর্তী যে সরকার আসবে সেই সরকার অভিন্ন চুক্তিতে অভিন্নভাবে কাজ করবে এবং দীর্ঘদিন ধরে কাজ করবে। এই যে কথাটা হয়, এই কথার বাইরে আরো অনেক কিছু কথাবার্তা হয়েছে, সেগুলো আমরা জানতে পারিনি, কিন্তু এই কথাটুকু আমরা জানতে পেরেছি। তারপর আজকে যখন বৈঠক, যখন যৌথ বিবৃতি যখন শুরু হয়, তখন প্রথমেই বলতে শুরু করেন মার্কো রুবিও। প্রথমে বলতে শুরু করেন জয়শঙ্কর জি বলেন যে সেগমেন্ট 1-এ তার যে চুক্তি হয়েছে, তার সেগমেন্ট 1-এ লেখা হয়েছে মানে স্ট্র্যাটেজিক আকাশ এবং সমুদ্র পথে ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, অর্থায়ন, এই সমস্ত হলে সার্জিক্যাল স্ট্রাইক করা যেতে পারে, ভারত করতে পারে, ইউএসও করতে পারে, যদি ভারত চায় ইউএসও করতে পারে। এখন এই যে আমাদের এখানে মায়ানমার, কম্বোডিয়া, এই বিভিন্ন দেশে ছোটখাটো গন্ডগোল গুলো হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে, সেই রাষ্ট্রগুলোর উপরে নজরদারি করার জন্য এই এগ্রিমেন্টটা করা হয়েছে, যেখানে ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব দিয়েছে ইউনাইটেড স্টেটস। এরপর জয়শঙ্কর বক্তব্য নিয়ে শেষ করার আগে তিনি আবার বলেন যে এখানে উপস্থিত 55টি দেশের আমাদের প্রতিনিধি আছেন, আমাদের ক্লোজ অ্যালাইজ রয়েছেন, যাদের সঙ্গে আমাদের এই সমস্ত চুক্তিভুক্তি বিভিন্ন হয়েছে ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে। আমরা আশা করব এই 55টি দেশ এই সময় এই এগ্রিমেন্টের সঙ্গে একমত হবেন এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে একটা অবৈধ সরকার যে নির্বাচনের চেষ্টা করছে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে এটা অবৈধ নির্বাচন এবং এই নির্বাচনে ভারত কোনো রকম সমর্থন করে না। এরপরে ইউএস এর দিকে মার্কো রুবিওর দিকে তাকালে মার্কো রুবিও বলেন না, ভারত এই সমর্থন করে না। ভারত যেটা করে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করে। ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক দেশ, আমরা সেটা মানি। আর এই অবৈধ সরকার যেভাবে একটা নির্বাচন এবং অন্যান্য কাজকর্ম করছে, খুন জখম, তারপরে রাহাজানি, তারপরে মামলা দেওয়া, অবৈধভাবে মামলা দেওয়া এবং দেশকে অস্থির করা, সেটা অবসান করতে হবে রীতিমতো। তারপরে মার্কো রুবিও বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং সকল ধরনের অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে পরবর্তী সরকার, মানে ঢাকা, বাংলাদেশের ঢাকা এবং ইউনাইটেড নেশন। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে প্রতি 3 মাস অন্তর। এই এগ্রিমেন্ট যেটা ইউএস এবং ভারতের সঙ্গে এগ্রিমেন্টটা হলো 2026, এই এগ্রিমেন্টটা চলমান থাকবে এবং 3 মাস অন্তর অন্তর এই রিভিউ হবে। এগ্রিমেন্টটা কি আবার বলে দিচ্ছি, কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এখন এই যে আপনার বিবৃতিটা হয়, এই যৌথ বিবৃতির মধ্যে কয়েকটা দেশ তারা হাত তোলে এবং নিজেদের সমর্থন জাহির করে এবং জয়শঙ্কর ও মার্কো রুবিও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন এই অবস্থা, বাংলাদেশের যে অবস্থা,
মায়ানমারের যে অবস্থা এবং এর যে কম্বোডিয়ার যে অবস্থা, এইটা আমরা খুব তাড়াতাড়ি নিরসনে আমরা ব্যবস্থা নেব। এবং পূর্বে যা হয়েছে, পূর্বে যে সরকার যা কিছু করেছে সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে ধরছি না। নতুন সকালে নতুন প্রতিজ্ঞার মাধ্যমে আমরা একটা নতুন পদক্ষেপ নিতে চলেছি। আশা করছি উপস্থিত 55টা আমাদের পার্টনার যারা রয়েছেন তারা আমাদেরকে সমর্থন করবেন। এছাড়া আমাদের যে সমস্ত ডিলগুলো হয়েছে ক্রিটিক্যাল মিনারেল নিয়ে, সেগুলো নিয়ে তো আমাদের চুক্তি আজকে হয়ে যাবে। এই চুক্তি যেটা হয়ে যাবে সেটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করব। তাহলে এখন বাংলাদেশের ব্যাপারটা কি দাঁড়ালো, যে ডক্টর জয়শঙ্কর এবং মার্কো রুবিও 55টা দেশের সামনে ইউনুসের জামা কাপড় সমস্ত খুলে দিলেন। এবং মার্কো রুবিও বিশেষ করে বাংলাদেশে যে অত্যাচার, হিন্দু নিধন এবং মামলাবাজ একটা সরকার চলছে এবং তারা অবৈধভাবে সমস্ত কাজকর্ম করছে এবং সংবিধানকে তারা নষ্টের চেষ্টা করছে, সেটাকে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ কোনোভাবেই মেনে নেবে না। এইটা ভারতবর্ষ এবং যুক্তরাষ্ট্র সমবেতভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হবে এবং যত শীঘ্র পারা যায় এই ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আর যতই এই সমস্ত নির্বাচন করা হোক, এই নির্বাচন আন্তর্জাতিক স্তরে কোনো রকম মান্যতা পাবে না। ফলে এই যে ইউনূস সাহেব, আপনি যে সমস্ত নির্বাচনের কথা ভেবে আপনি এই সমস্ত কর্মকাণ্ড করছেন, আর যারা এই নির্বাচনের ঠেলায় যারা সমস্ত মাতামাতি করছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তারা কিন্তু কেউ হালে পারি পাবেন না। ফলে মানে ভারতবর্ষ এবং ইউএস তার পূর্বের জায়গা থেকে সরে এসছে এবং ভারতবর্ষ বরাবরই তার একই জায়গায় দাঁড়িয়ে আছে যে ওখানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। একটা গণতান্ত্রিক সরকার ওখানে প্রতিষ্ঠা হলে তবেই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এবং ইউএস এর সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হবে এবং সেটা চলমান থাকবে বলে এখানে যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এই যেটা সম্পর্ক, যেটা পরবর্তী গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের সঙ্গে চলমান প্রক্রিয়া একটা চলতে থাকবে। পৃথিবী এখন অশান্ত। এই অশান্ত পৃথিবীতে শান্তি আনতে গেলে কড়া হাতে দমন করতে হবে। যে সমস্ত অনিষ্টকারী দল, যে সমস্ত ব্যক্তি আছে, তাদের বিরুদ্ধে কড়া শাস্তি ব্যবস্থা করতে হবে। এটা আন্তর্জাতিক আইনেই আছে। এই আন্তর্জাতিক আইন যারা ভাঙবে তারা সমস্যার সম্মুখীন হবেন। পরবর্তী ক্ষেত্রে যে সরকার আসবে সেই সরকার যা ব্যবস্থা নেবে তা সেটাই আমরা মেনে নেব। আপাতত এই হচ্ছে আজকে যা ডিসকাশন হয়েছে। তবে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর দীর্ঘ 16 মিনিটে কি কথা হয়েছে আমরা তো জানি না, কিন্তু যতটুকু শুনলাম ততটুকু আপনাদেরকে বললাম। যে কথাটা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা মানবাধিকার রক্ষা করে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা দুজনে রয়েছি। এই মর্মে একটি কথাবার্তা হয়েছে 16 মিনিটের। আর একটা খবর হচ্ছে, সেটা হচ্ছে মিয়ানমার এবং রাশিয়ার সঙ্গে 2030 পর্যন্ত একটা সামরিক চুক্তি হয়েছে। মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে। ফলে যারা এই খবরটা দিয়েছে, এই চুক্তিটা হচ্ছে গতকালকে তাস এবং আরটিভি, তাস সংবাদ বা রাশিয়ান সংবাদ সংস্থা তাস এবং তাদের রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভি এই খবরটা দিয়েছে। ফলে যারা এতদিন মনে করছেন আমেরিকাকে বাদ দিয়ে, ভারতকে বাদ দিয়ে তারা মায়ানমারের সঙ্গে কিছু কাজকর্ম করবেন, তাদের মুখে চুনকালি পড়লো। আর আপাতত দিকে দৃষ্টিতে মনে হচ্ছে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে। খুব শিগগিরই 12 তারিখের আশেপাশেই ঘটবে। সেটা এবার আপনারা অপেক্ষা করতে থাকুন, যেটা আমি বারবার বলে আসছিলাম আপনাদের। এবার সেই সময় এসে গেছে। ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটসের একটা লিখিত চুক্তি, যেটা আমি বারবার বলছিলাম, লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। লিখিত চুক্তি হয়ে গেছে, তার শিরোনাম আমি বলে দিলাম। এই চুক্তিটা আগামী 2036 অব্দি চলবে, যেটা আমি আগেই বলেছিলাম 10 বছরের চুক্তি হবে। তো এই হলো আজকের খবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত দর্শক, আমাদের দেশে অটোপাস শব্দটি বহুল পরিচিত, ব্যবহৃত এবং যারা পরীক্ষা দিতে যায় তাদের কাছে খুবই জনপ্রিয়। আমরা মোরালে যারা পড়াশোনা করেছি কম আর বেশি, আমাদের কাছে পরীক্ষা একটি আতঙ্কের বিষয়। সারা বছর পড়াশোনা করার পরেও পরীক্ষার হলে গিয়ে যা পড়েছি সেই অনুযায়ী প্রশ্নপত্র আসবে কিনা এটি নিয়ে আমাদের নিশ্চয়তা ছিল 10 ভাগ, আর 90 ভাগ ছিল অনিশ্চয়তা। সারা বই মুখস্থ করার পরেও আমরা স্বস্তি পেতাম না। দ্বিতীয় যে সমস্যাটা ছিল, পরীক্ষা কেন্দ্র করে আমাদের যে আতঙ্ক এত বেশি ছিল। পরীক্ষার হলে যাওয়ার পরে পেপার নিলাম, তারপরে প্রশ্নপত্র হাতে দিবে, সেটা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কিংবা ধরুন আরও আগে যে স্কলারশিপ পরীক্ষাগুলো দিয়েছি, এমনকি ক্লাসের যে পরীক্ষাগুলো দিয়েছি, ওই প্রশ্নপত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত বারবার হাত পা কাঁপতো, হাত ঘামিয়ে যেত, কণ্ঠনালী শুকিয়ে যেত। এরপর যেটা হতো সেটা হলো অতিরিক্ত টেনশনের কারণে যে প্রশ্নগুলো একেবারে জানা মুখস্থ করে আসছে সেই প্রশ্নগুলো ভুল হতো, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে মারাত্মক ভুল হয়ে যেত। পরীক্ষার হলে বা এই পরীক্ষার ফলাফলের সময় টেনশন হয়নি এরকম কোনো ভালো ছাত্র নেই। সাধারণত যারা পড়াশোনা করেনি, মন্দ ছাত্র, মানে তাদের পরীক্ষার হলে গিয়েও টেনশন হতো না, কখনোই তাদের টেনশন হতো না। কিন্তু যারা যত বেশি পড়াশোনা করতো তত বেশি তাদের টেনশন হতো। এরপর যখন ফলাফল ঘোষণা করা হতো, ফলাফল ঘোষণা করার পরে সবার ভিতরের উৎকণ্ঠা থাকতো ফলাফল ঘোষণার আগ পর্যন্ত, প্রচন্ড উৎকণ্ঠা, কি হবে কি হবে কি হবে। এরপর ফলাফল হতো, যারা ভালো ছাত্র, খুব অল্প ভালো ছাত্র, হাতে গোনা 2-1 ছাড়া, বেশিরভাগ ভালো ছাত্র খুশি হতেন না। তারা মনে করতেন যে তারা যত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, ফলাফল আরো একটু ভালো হওয়া উচিত ছিল। এই যে অতৃপ্তি, এই অতৃপ্তি থেকেই একজন ভালো ছাত্র সবসময় ভালো ফলাফল করার পরেও আরো ভালো ফলাফল করা, আরো জানা, আরো শিক্ষার জন্য তারা পাগলের মতো আচরণ করত, শিক্ষকের পায়ের ফুল উঠিয়ে পড়তো, শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের ঘরের চাইতেও আপন মনে করত, ঘরে বসে থাকার চাইতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতো। স্কুলের যে অঙ্গন এটাকে তারা ভালো বাসতেন। আর এভাবেই আমাদের মধ্য থেকে জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, আমলা কামলা যারা শ্রেষ্ঠতর তারা বের হয়ে এসেছেন। কিন্তু যেই মুহূর্তে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, রাজনীতির বিবেচনায় নিয়োগ শুরু হয়েছে এবং কোনো রকম যোগ্যতা ছাড়াই মানুষ যখন পেয়ে আসছে, ঠিক তখন থেকেই যে শিক্ষার প্রতি অনীহা, পরীক্ষা সংক্রান্ত ভয় এটি চলে গেছে। আর এই যে অটো পাসের যে কথাটি বলা হচ্ছে, কোনো রকম পরীক্ষা না দিয়ে অটোমেটিক আপনাকে পাশ করিয়ে দেওয়া হলো, এই অটো পাস শিক্ষা থেকে শুরু করে অন্য বিভিন্ন সেক্টরে যে নির্বিচারে রীতিমতো বলাৎকার করেছে মেধার, মানসিকতার, যোগ্যতার, সভ্যতার, কৃষ্টি, কালচার এবং মানবিকতার, সেই বলাৎকার যখন রাজনীতির অঙ্গনে এসেছে, সঙ্গে সঙ্গে পুরো দেশ জাতি অন্ধকারের অতলান্তে তলিয়ে পড়েছে। রাজনীতিকে বলা হয় হাইয়েস্ট আর্ট অফ হিউম্যান অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। মানুষের যে ব্যবহার রয়েছে এবং মানুষের যে মানবিক যে অভিব্যক্তি রয়েছে, এটির সর্বোচ্চ শিখর হলো রাজনীতি। রাজনীতি কখনো হাঁটু থেকে বের হয় না, রাজনীতি কখনো পশ্চাৎ দেশ থেকে বের হয় না, কোনো ঘামের গ্রন্থি থেকে বের হয় না, পায়ের আঙ্গুল থেকে বের হয় না, নাকের ছিদ্র থেকে বের হয় না, কানের ছিদ্র থেকে রাজনীতি বের হয় না, এমনকি মুখ থেকেও রাজনীতি, মুখ গহ্বর থেকে রাজনীতি বের হয় না। রাজনীতি বের হয় দুটো জায়গা থেকে, মস্তিষ্ক থেকে এবং হৃদয় থেকে। আমি অনেক সময় জ্ঞানের কথা বলার চেষ্টা করি, আপনারা হয়তো অনেকে রাগ হন। আপনারা সবাই জানেন যে মানুষের মস্তিষ্কে যেমন একটা মেমোরি রয়েছে, মানুষের হৃদয়েও একটা মেমোরি রয়েছে এবং এই দুটোর একটা ইন্টারকানেক্টিভিটি রয়েছে। মস্তিষ্কের মেমোরিটা অনেক বড়, মাস্টার হার্ড ডিস্ক, আর হৃদয়ের যে মেমোরি সেটি ছোট। কিন্তু পৃথিবীর কোনো হার্ড ডিস্কের সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না। সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার এক করলেও মানুষের হৃদয়ের মধ্যে যে মেমোরি রয়েছে এটা যে কত ট্রিলিয়ন জিবি এটা কেউ কল্পনা করতে পারবে না। হৃদয় যদি এই অবস্থায়, মস্তিষ্কের অবস্থা কি?
তো সেই হৃদয় মস্তিষ্ক এই দুটো যে মেমোরি, সেই মেমোরির চাইতে মারাত্মক মেমোরি হলো আপনার শরীর, ইয়োর বডি। মস্তিষ্কের এবং হৃদয়ের যে মেমোরিটা, ওটা মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু আপনার শরীরের যে মেমোরি, শরীরের যে স্মৃতিশক্তি, সেই স্মৃতিশক্তি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আপনি যদি কখনো মরে যান, 1,00,000 বছর পরেও আপনার যদি একটা ডিএনএ পাওয়া যায়, আপনার শরীরে কে কবে আঘাত দিয়েছিল, তারপর আপনি কবে কেঁদেছিলেন, কি বেদনা, আপনার বংশগতি কি ইত্যাদি, কার প্রতি আপনার রাগ ছিল, সব আপনার শরীর থেকে বের করা যাবে। দ্বিতীয়ত, আপনি চান বা না চান, আপনার সঙ্গে যাদের রক্তের সম্পর্ক রয়েছে, ব্লাড কানেক্টেড, আপনার সন্তান সন্ততি, অটোমেটিকভাবে আপনার শরীরের যে মেমোরিগুলো ওই পরবর্তী প্রজন্মে চলে যাবে। কি অদ্ভুত সেই হিউম্যান বডি, মাইন্ড অ্যান্ড ব্রেইন, এই তিনটির সর্বোচ্চ যে অধিক্ষেত্র সেটা হলো রাজনীতি। সেই রাজনীতিতে যখন অটো পার্টস চলে আসে, বিনা ভোট চলে আসে, তারপর সেই রাতের ভোট চলে আসে, আমির ডামির নির্বাচন চলে আসে, তো এটা করে কি, যারা মন্দ লোক যারা আছে তাদের শরীরে মনে এটাকে এমনভাবে মেমোরাইজড হয়ে যায়, পরবর্তীতে মানে যারাই নেতৃত্বে থাকেন, ইলেকশনের ব্যাপার আসে, রাজনীতির ব্যাপার আসে, তখন তারা সেই অটো পাসের চিন্তা সবার আগে করেন। এখন রাজনীতি হচ্ছে, ইলেকশন সামনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই যে এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে আমাদের যে শরীর, মন এবং মস্তিষ্ক যে মেমোরিগুলো, সেই মেমোরিতে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের যে মেমোরি খুব অল্প। আর ধোঁকাবাজি, ছলচাতুরি, টাউটারি, বাটপারি, বদমাইশি, এটা করে রাজনীতির পদ পদবি লাভ, রাজনীতির ক্ষমতায় অধিষ্ঠিত থাকা, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা এবং ইলেকশন করা, এটা যে পারঙ্গমতা বাঙালি জাতি দেখিয়েছে সেই 1954 থেকে আজ অবধি, একের পর এক। এর ফলে মন্দ জিনিসগুলো আমাদের শরীরে দানা বের হয়েছে। এটি একটা স্টাইল হয়ে গেছে, এটি একটা ট্রেডিশন হয়ে গেছে যে আমরা মন্দ কাজ করি। আর সেই মন্দ কাজের ধারণা থেকে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যতটা না সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, তার চেয়ে 100 গুণ বেশি আলোচনা হচ্ছে মন্দ আশঙ্কাগুলো নিয়ে। যদি ইলেকশন না হয়, যদি গৃহপালিত বিরোধী দল হয়, যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়, আর যদি বিনা ভোটে নির্বাচন হয়, আর যদি একেবারে নির্বাচন না হয়ে যদি অটো পাস হয়ে যায়, কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা বেশি হচ্ছে। আর যেখানে প্রতিদ্বন্দ্বিতাহীনতার যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, সেখানে লোকজন হই হই রই রই করে উঠছে। সৌভাগ্য যে এখনো পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখন পর্যন্ত একজনও সংসদ সদস্যের নির্বাচনের খবর আমরা শুনিনি। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে কি প্রায় হাতে গোনা অল্প কয়েকটি আসন ছাড়া প্রায় সব ক্ষেত্রে নির্বাচন হচ্ছে একতরফা। বিএনপির প্রার্থী একক শক্তিশালী, প্রতিপক্ষ খুবই দুর্বল। তো প্রতিপক্ষের এই দুর্বলতার কারণে বিএনপির প্রার্থী চেষ্টা করে মাঠ জমাতে পারছেন না। তার কোনো কথা, তার কোনো কর্ম, তার কোনো কর্মকাণ্ড মানে জনগণের মধ্যে আবেগ সৃষ্টি করছে না। এর কারণ হলো এখানে যেটাকে বলা হয় ম্যাস খেলা, সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক রাজনীতির যে খেলা, এটা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে যারা সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন বা হবেন, অতীতে যেভাবে অনেকে অটো হয়ে গেছেন, বিশেষ করে 2014 সনে যেটা বিনা ভোটে নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হলো, সেখানে সবাই 153 জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এদেরকে বলা হয় অটো পাস। এবারও মানে যারা একটু দুর্বল, কি দরকার এই ঝামেলা করার, এত টাকা পয়সা খরচ করা, এর চেয়ে অটো পাস যদি হয়ে গেল, 5 বছর ক্ষমতায় থাকলাম, এরপরে যা হবে তার দেখা যাবে। আওয়ামী লীগ ক্ষমতা ছিল 15 বছর, এর মধ্যে 10 বছরই তো তারা 2 নম্বরই করে থেকেছে। এখন পালিয়ে আসে, 10 হাতে টাকা রোজগার করেছে, বিদেশে পায়ের উপর পা তুলে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, বাংলাদেশের পরিবর্তে লন্ডনে, বাংলাদেশের পরিবর্তে কানাডাতে, বিভিন্ন দেশে তারা সেই একটার পর একটা রাজপ্রাসাদ কিনে, রোলস রয়েস গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে। অসুবিধা কি? লোকজন একটু গালাগালি করছে, তাতে কি আসে যায়? খাবার দাবার তো ভালো পাচ্ছে, জেলে তো থাকতে হচ্ছে না, বাংলাদেশের মশার কামড় খেতে হচ্ছে না। এই চিন্তাগুলো থেকে তারা সবসময় চিন্তা করে অটোপাসি বেটার। তো সেই অর্থে যদি মানে কাগজে কলমে অটোপাসের এখনো পর্যন্ত নজির তৈরি হয়নি, কিন্তু যারাই এখানে নির্বাচনের খেলায়
বিজয়ী হবেন বলে ধরে নেওয়া হচ্ছে, তাদের কারোরই ঠিক ওরকম সেই আনন্দ থাকবে না যে আনন্দ আমাদের শৈশবে প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করার ফলে হয়েছিল। আর সেই ফলাফলের জন্য আমরা কি পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের যে মানে ফল, এটা আমাদের কাছে বিশাল আনন্দের ছিল। আমি নিজে ইলেকশন করেছি 2001 থেকে একেবারে 2008 পর্যন্ত, পুরো 9টি বছর মাঠে ময়দানে দুটো নির্বাচনী এলাকায় কি পরিমাণ শ্রম দিয়েছি, মেহনত করেছি, নিজে না খেয়ে সেই টাকা জনগণের মধ্যে খরচ করেছি, এটা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। 8 বছর পরিশ্রমের পরে যখন মনোনয়ন পেলাম, এরপর যখন ইলেকশন করলাম টানা 1 মাস নির্ঘুম রজনী, সে যে কি কষ্ট, কি বেদনা, তারপরে যখন বিজয়ী হলাম, সে বিজয়ের আনন্দ আপনাদের কাউকে বোঝাতে পারবো না। 5টা বছর দায়িত্ব পালন করেছি, এর কারণ হলো সবসময় মনে হয়েছে জনগণ আমাকে ভোট দিয়েছে। কোনো কথা বলতে, কোনো কাজ করতে কখনো নিজেকে হীনমন্য মনে হয়নি। আমি একটা দলের ছিলাম, তারপরে মনে হয়েছে যে আমার প্রতি জনগণের সমর্থন আছে, আমার একটা জাতীয় দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে। এটা পরিশ্রম থেকে আসে, মেহনত থেকে আসে, বিনিয়োগ থেকে আসে, মানুষের ভালোবাসা থেকে আসে। কিন্তু যদি আপনি অটো হয়ে যান, তখন আর এই জিনিসের প্রতি কোনো মমত্ববোধ থাকে না। তো এইবার একতরফা নির্বাচন, যেখানে মাঠে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেই, আর বিএনপি যেভাবে নির্বিচারে কোনো রকম ভয়ভীতি ছাড়া, আতঙ্ক ছাড়া বিজয়ী হয়ে আসবে, এই যে বিজয়ী যারা গ্রুপ রয়েছে তাদের মধ্যে যে এক ধরনের গা ছাড়া ভাব থাকবে, এরকম গা ছাড়া নেতৃত্বকে সংগঠিত করা বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে, যারা বিএনপি বলেন, জামাত বলেন, গত 15টি বছরে তারা যেভাবে নির্যাতিত হয়েছে, সেক্ষেত্রে রাতারাতি যদি বিএনপি বা জামাত দুটো রাজনৈতিক দলের যে কেউই তারা রাষ্ট্র ক্ষমতায় আসে, সেক্ষেত্রে একটি রাষ্ট্র ক্ষমতা দৃঢ়তার সাথে পরিচালনা করার জন্য যে জিদ দরকার, যে অহম দরকার, যে ভীষণ দরকার, যে মিশন দরকার, এটি এখন আসলে বাংলাদেশে নেই, কারোরই নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কোয়ালিফাইড যারা লোকজন, আপনি তার আশেপাশে চেয়ে দেখেন তো,